হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 57 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো আজকে লখনৌ সুপার জায়ান্ট সুপার সানরাইজ হায়দ্রাবাদের সাথে টসে জিতে ফার্স্ট ব্যাটিং এ চুজ করলো। হয়তোবা এই ব্যাটিং ই তার কাল, মানে চুজ করণটাই কাল হয়ে দাঁড়াইছে তার লিগা। কিন্তু প্রথম ব্যাটিং লাইন এরকম এত খারাপ ব্যাটিং করলে তো ম্যাচে তারা যতই টার্গেট দেখ এই জায়গাতে ম্যাচে মানে জিতা ইম্পসিবল হয়ে জায়গা। তো ওই জায়গাতে কে এল রাহুল ফার্স্ট ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে ফার্স্ট ইনিংসে ইন টোটাল তারা এলএসজি 165 করছে। বাট তারা আমরা যদি ট্র্যাক রেকর্ডটা দেখি, লাস্ট লাস্ট মেবি 7 থেকে 8 ওভারই তারা মেবি 100 রানের মতো করছে। তো এই জায়গাতে কে এল রাহুল 33 বলে 29, যেভাবে খেলা স্টার্ট করছিল, মানে যেভাবে খেলতেছিল লাগতেছে টেস্ট ম্যাচের অডিশন দিতেছে। কুইন্টন ডিকক এগেন এন্ড ফ্লপ, মার্কাস টুনিস ফ্লপ, কুনাল পান্ডিয়া আজকে 4 নম্বরে ব্যাটিং করতে হয়েছে, 24 রান করছে 21 বলে। বাট লাস্টে দিয়া এট দ্য এন্ড নিকোলাস পুরান আর আয়ুষ বদনি ভালো একটা রান করছে। নিকোলাস পুরান 48 রান করছে 26 বলে, আয়ুষ বদনি 55 রান করছে 30 বলে। তো ইন টোটাল গিয়ে সেটা লখনৌ সুপার জায়ান্ট 165 করছে 4 উইকেট হারায়। আর সানরাইজ হায়দ্রাবাদ প্রায় প্রায় 10 ওভারের ভিতর 9 ওভার 4 বলের ভিতর ম্যাচটা জিতাই নিছে। অভিষেক শর্মা 28 বলে 75 রান, ট্রাভিসের 30 বলে 89 রান। বাপ রে বাপ, হেড এক বছর ধরে যেসব ইনিংস খেলতেছে, তো এই জায়গাতে ইম্পসিবল টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া আটকে রাখুন। যেভাবে পারফরমেন্স করতেছে ট্রাভিসের, একলি ম্যাচ উইনিং পারফরমেন্স করতেছে। আর অন্যদিন আমরা দেখতাম অভিষেক শর্মা খুব তাড়াতাড়ি একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে আউট হয়ে যেত। বাট অভিষেক শর্মা আজকে ট্রাভিস হেডের সাথে মানে পার্টনারশিপ কইরা 75 রান করছে 28 বলে, ইনিংসটা শেষ করে গেছে। তো ভাইরা তোমাদের কি মনে হয় আজকের ট্রাভিস হেড আর কে এল রাহুলের ইনিংসটার লগে যদি তুমি তুলনা করো? আজকের ম্যাচটা যদি দেখি। একজনের সাথে একজনের ইনিংসের তো তুলনা এটা মানে হইতোই না। কে এল রাহুল 33 বলে 29 রান করছে, আর এলএসজি এর ওপেনার 34 বলে 101 রানের পার্টনারশিপ করে গেছিল। আর মানে কে এল রাহুল আজকে যে ধরনের ইনিংস খেলছে, ঠিক আছে, তারা 2টা উইকেট তাড়াতাড়ি আউট হয়ে গেছিল ওরা। এরপরে কিন্তু এত স্লো খেলা মানায় না এজ এ ক্যাপ্টেন, এজ এ ওপেনার ব্যাটসম্যান। তো কি কমু, 29 রান, স্ট্রাইক রেট মাত্র 87। হ্যাঁ, এর থেকে ফার্স্ট বলে আউট হয়ে লাগে আমি খুব ভালো। এত বল খেললা এই রান করার থেকে তারা, যদিও আমরা কালকে প্রি ম্যাচ ভিডিওতে আলোচনা করছিলাম যে আজকে যে স্টেডিয়ামে খেলা হইব, মানে গতকালকে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে যে টিম আজকে ফার্স্ট ব্যাট করবো কিছুটা অসুবিধা হইব, কারণ বলারের লিগে একটু হেল্প হয় ও, যদি আগের দিন বৃষ্টি থাকে আর কি। তো সেই আজকে এরকম হয়েছে। তারাও ভালো বল করছে স্টার্টিং এ হায়দ্রাবাদ, কিন্তু এর থেকে জঘন্য ব্যাটিং করছে এলএসজি। এত স্লো, কিন্তু লাস্টের তারা সম্ভবত 9 ওভারে 108 রানের মতো করছে। তো লাস্ট পর্যন্ত নিকোলাস পুরান আর আয়ুষ বাদুনি যে অ্যাটাকিং খেলাটা খেলছে, যে মানে যে লেভেলে তারা ব্যাট করছে, তখন কিন্তু দেখে মনে হয়েছে না যে ব্যাটিং পিচের মধ্যে এমন কোনো কিছু আসছিল। তো মানে রান করতেই পারতো, আরো রান করতেই পারতো। তো লাস্টে ম্যাচ হারার পরে কে এল রাহুলও কইছে যে প্রথম যখন তারা স্টার্টিং উইকেট আউট হয়েছে তখন তারা ভাবছে হয়তো 40-50 রান কম করছে। কিন্তু পরে আবার কে এল রাহুল এটাও স্বীকার গেছে যে যেই ইনিংসটা হায়দ্রাবাদের ওপেনার্স খেলছে, যদি 240 রান করতো তবে এটা ডিফেন্ড করতে পারলো না, মানে স্বীকার গেছে আহ, কে এল রাহুল। তো প্রসেনজিৎ দা, তোমার কি মনে হয় যে কে এল রাহুল আজকের মানে উম, শুধু কে এল রাহুল না, মানে এলএসজির ব্যাটিংটা আর কি, তো হ্যাঁ, ওপেনিং প্রসেনজিতের এ ফেভারিট যেহেতু প্লেয়ার কে এল রাহুল। আর এবার প্রথমত কিছু বলেন। তোমার কে এল রাহুল ফেভারিট প্লেয়ার, ঠিক আছে, মানে তার ব্যাটিংটা টোটালি আমরা দেখতেছি লাস্ট কিছুদিন কিছু ম্যাচ ধরে, মানে লাস্ট না এবার আইপিএল সিজনে তারা ব্যাটিং সেইভাবে ভালো করতে পারতেছে না, স্পেশালি কুইন্টন ডিকক। আর কে এল রাহুল হয়তো 1-2টা ম্যাচ ভালো খেলছে, বাট জানি না কে এল রাহুল কি করতেছে। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, কে এল রাহুল যেভাবে ব্যাটিং করতেছে, হ্যাঁ টি-20 খেলা মনে
খেলার লগে জড়িত নাই বা টি-20 লগে কোনো রকমের কোনো হে পারেই না এরকম ভাবে বোঝা যাইতেছে টি-20 খেলা কিভাবে খেলতে হইব। মানে এত স্লো ব্যাটিং, মানে হ্যাঁ রিস্কই লইতেছে না। এত রিস্ক ফ্রি খেললে তো রান হইতো না। আহ, তো কিভাবে খেলে আমি তো বুঝতে পারতেছি না। তোমার কি মনে হয়, তোমার যেহেতু ফেভারিট প্লেয়ার, নো ডাউট আমি কাউরে ডিগ্রেডেশন করে কইতাম না, বাট মানে তোমার কি মনে হয় ইনিংসটা? কেএল রাহুলের ইনিংসটা যদি আমরা ছাইড়া দিই, আমার এই আজকে তো দেখে সারা লাগতেছে যে এটা একটা, মনে করো ফার্স্ট হাফ যখন খেলা হয়েছে এটা টেস্ট ম্যাচ চলতেছে লাগতেছিল, কেএল রাহুল যেভাবে খেলতেছিল যে একটা টেস্ট ম্যাচ। কিন্তু হেয়ার পরের থেকে যে আজকে ডিকক শুরুটা করছিল ঠিক আছে, এত ক্যাচটা যে এত দুর্দান্ত ক্যাচ হয়েছে, যদি ক্যাচটা আমার মনে হয় যে যদি ক্যাচটা যদি ক্যাচ না হইতো আমার মনে হয় যে খেলার টার্নিং পয়েন্ট অন্যরকম হয়ে যেত গা। এই যে ডিককের ক্যাচটা, তবে স্টানিং ক্যাচের থেকে আমি মনে করি ক্যাপ্টেন্সি প্লাস ফিল্ডিং প্লেসমেন্টটা সঠিক আসলো। ডিকক যে সময় খেলে, মানে মোস্ট অফ দ্য টাইম দেখো ফিল্ডিং প্লেসমেন্টটা ওই জায়গাতে করে না মোস্ট অফ দ্য টাইম অন্যান্য ক্যাপ্টেন্সরা বা অন্যান্য বোলাররা। তবে আজকে ভুবনেশ্বর কুমার আর প্যাট কামিন্স একটা সিদ্ধান্ত নিছে ওই জায়গাতে। কারণ কুইন্টন ডিককের ফ্লোয়িং শট কিন্তু এ জায়গাটা দিয়ে এই থার্ড ফাইন লেগ আর এই ডিপ ডিপ মিড উইকেটের দিক দিয়ে। দেখো আমি বরাবরই কইতাছি যে কামিন্স এই বছরের সবচেয়ে বেস্ট ক্যাপ্টেন আমার মতে। এই বছরের যদি আমি যদি কই তাহলে কামিন্সের মতন বেস্ট ক্যাপ্টেন নাই। এ ব্যাটিং যেভাবে ব্যাটিং এর সময় দেখবা যে লাস্ট দুইটা তিনটা ম্যাচে যখন আমরা দেখছি যে হায়দ্রাবাদ কলাপস হয়ে গেছে গা, এই মাঠের নামে সেটা ব্যাট করছে। এর আগে যখন আমরা দেখছি যখন হাই স্কোরিং ম্যাচ পর্যন্ত চেস অনের পর্যন্ত অবস্থা গেছে গা, যেটা ব্যাঙ্গালোরের লগে হোক, মুম্বাইয়ের লগে হোক, বা চেন্নাইয়ের লগে হোক, বা বিভিন্ন ফার্স্ট ফার্স্ট হাফের যে ম্যাচগুলি গেছে, ওইখানে যখনই কোনো ব্যাটসম্যান অপোজিশন ব্যাটসম্যান যখন চেসিং এ তাদেরকে ডোমিনেট করতে চাইতেছিল, ঠিক তখনই কামিন্স বলে আইসারা ওইখানে কন্ট্রোল এনে দিছে। তো এই সিজনে আমার কাছে মনে হয় যে কামিন্সের থেকে বেস্ট ক্যাপ্টেন আর কেউ নাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার তুমি সঞ্জু স্যামসন কও, ধোনি কও, ধোনি তো আছে ক্যাপ্টেন না। তুমি, আমার কাছে মনে হয় যে এবার ধোনির মাইন্ডের থেকেও বেস্ট নিতে হয়েছে কামিন্স। যেটা কিছুদিন আগে কামিন্সের কনফিডেন্সটা কি পর্যায়ে গেছে গা, কিছুদিন আগে কামিন্সের ইন্টারভিউটা দেখলে বোঝা যায় যে হেরে ইন্টারভিউতে কোশ্চেন করা হয়েছে যে যে তোমার টপ 4 টিম কে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। তো জাস্ট একটা নামে লইছে অস্ট্রেলিয়া, কইছে যে বাকি তিনটা টিম আপনারা যারে রাখবেন রাখেন, আমার কোনো সমস্যা নাই, আমরা আমার সাথে বাকি যে কোনো তিনটা টিমের দিয়ে দেন। তো এর থেকে কনফিডেন্স ক্যাপ্টেন আর কে হতে পারে? এই সেম সেম প্যাট কামিন্স যে কথাটা কইছে, সেম ডায়লগটা মুশফিকুর রহিমও কপি করছে। কালকে মুশফিকুর আচ্ছা, রহিম কপি করছে যে আমি এটা অনলাইনে দেখছি ঠিক আছে ফটোটা, কিন্তু এটা যে কতটা সত্য এটা আমি এখনো না, জানতে এটা পারছি না। ঠিক, আমার কাছে লাগছে যে এটা কারেক্ট। একটা মিম বানাই দিছে। মিম বানাইছে এনে বলতে এটা বাংলাদেশের কিছু ভালো পেজে ওই শেয়ার করছে, মানে যদি অরিজিনালি শুনছি না আমিও, কিন্তু এটা অনেকটি পেজে ছড়াইছে, মানে মিম পেজে না, যে জায়গা থেকে অথেন্টিক তারা বাংলাদেশের আপডেট আয়, ওই জায়গা থেকে এরকম একটা নিউজই ছড়াইছে। যাই হোক, কি জানি, তবে আমি প্যাট দেখছি কামিন্সের, জিনিসটা, আমিও হ্যাঁ দেখছি, হ্যাঁ, কিন্তু আমার কাছে মিম হিসেবে লাগছিল হিলেগে আমি এটার এতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু হের ইন্টারভিউ আমি দেখছি না। হ্যাঁ, তো প্যাট কামিন্সের কথা একদম প্রসেনজিৎ মানে একদম 100% কারেক্ট কথা কইছে এটা। মানে হ্যাঁ, প্যাট কামিন্স এজ এ ক্যাপ্টেন এই সিজন মানে দারুণ, মানে কনফিডেন্স তো একদম হ্যাঁ নিজেরও আছে, প্লাস তারা টিমেরও অনেকটা দিয়া দিছে। আর না হইলে আমার মনে হয় যদি প্যাট কামিন্সের জায়গায় যদি লাস্ট ইয়ার যে ক্যাপ্টেন আসলো এডেন মার্করাম, যদি মার্করাম যদি ক্যাপ্টেন থাকতো বা অন্য কোনো প্লেয়ার যদি ক্যাপ্টেন থাকতো, তাইলে আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থান আজকে এই মানে পয়েন্টস টেবিল এই জায়গায় না হয়েছে না। আমার মনে হয় তারা দিল্লি তো অক্ষরে ভালো মোটামুটি একটা পজিশনে আছে, মানে পাঞ্জাব আরসিবির মতো পজিশনে তারা থাকলো না। মানে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, তারা থেকে যে বেস্ট যে আউটপুটটা বাইর করতে পারছে, এটা আমার মনে হয় প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি থেকে যে যে কনফিডেন্স দিয়া দিছে না, ওইটা থেকে আমার মনে হয় এরকম তারা পারফরমেন্স করছে। প্লাস মানে যে জায়গায় বোলিং এর সময় আর কি একদম টাফ টাফ ওভারটি আয়া বল করছে। তবে প্যাট কামিন্স আজকে এসআরএইচ এর ক্যাপ্টেন, আজকে এর বার্থডেও গেল। তো এসআরএইচ এর যে ফ্যান্স যারা আসলো যেভাবে একটা পোস্টার লাগাই এর মানে উইশ করছে, হ্যাপি বার্থডে সাইলেন্সার। সাইলেন্সার এটা একটা মানে কি কমু, খুবই ম্যাজিক্যাল বা একটা মোমেন্ট আমি যতটুকু মনে করি। কারণ
আহ, নাম মানে কতটুক রিলেটেড করে সেটা এই ম্যাচ এই নামটা দিছে, এটা একটা দেখার বিষয়। তো কিন্তু এবার যদি হায়দ্রাবাদ যদি কোয়ালিফাই না করে, এটা খুব ব্যাড লাক হবো, ঠিক আছে। কিন্তু ব্যাড লাগবে, তারপর ব্যাড হ্যাঁ, লাগবে। কিন্তু তারপরে তুমি যদি দেখো ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফের কিন্তু হায়দ্রাবাদের অনেক ডাউন গেছে গা। যেখানে ফার্স্ট হাফে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই তিনো টিমের হারাইছে, সেম জায়গা সেকেন্ড হাফে কিন্তু তিনো টিমের এগেনস্টে হারছেও। তো আজকে জিত পাইছে ঠিক আছে, কিন্তু এখনো কিন্তু ফাইনাল না, পরে দুইটা ম্যাচ বাকি রয়েছে, এই দুইটা ম্যাচও যদি হারে জায়গা কিন্তু হায়দ্রাবাদের অবস্থা খারাপ হবে। তো হায়দ্রাবাদ আর একটা ম্যাচ জিতলে উঠে যাবো গা। আরেকটা ম্যাচ জিতলে কিন্তু আর দুটোটা। অক্ষণ অক্ষণ তারা আর অক্ষণে তারা যে পজিশনে আছে 14 পয়েন্ট নিয়ে আসিরা, আমার মনে হয় যদি মানে বাকি টিম দিয়ে যদি খারাপ খেলে, মানে চেন্নাই আশা করি উঠে যাবো গা। আর এলএসজিরও টাফ টিমের লগে ম্যাচ আছে, মানে তারা মানে হায়দ্রাবাদের কথা বলতেছি আমি, তারা মানে নেক্সট দুইটা ম্যাচ যদি হারেও, তো এরপর যদি খুব খারাপ ভাবে না হারে, তবু মনে হয় 14 পয়েন্টের নিয়ে আসলে উঠে যেতে পারবো। কারণ এলএসজি 12 পয়েন্ট, আর দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচে তারা কঠিন টিমের লগে খেলা, তারা রান রেটও খুব নিচে। আর হায়দ্রাবাদের আরেকটা প্লাস পয়েন্ট হলো তার যে দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ তার হোম গ্রাউন্ডে, এটা একটা অনেক বড় প্লাস ঠিক আছে, পয়েন্ট। জিতলে তো হয়ে যাবো গা। কিন্তু হারলেও যদি ফোর্থ টিমটা যদি 14 পয়েন্ট উঠে, তাহলে হায়দ্রাবাদ ফার্স্ট থাকবো। তবে যদি যদি একটা জিনিস, যদি 4 নাম্বারটা টিমটা যদি 14 পয়েন্ট লইয়া এসে যদি 4 নাম্বার টিমটা সিলেকশন হয়, তাহলে আমার মনে হয় যে 4 নাম্বার টিমটা 14 পয়েন্ট লইয়া হায়দ্রাবাদে 1 নাম্বার থাকবো। রান রেটে, নেট রান রেটে হায়দ্রাবাদটা আগে থাকবো, তো এইখানে হায়দ্রাবাদ একটা প্লাস পয়েন্ট পাইবো। তবে চেন্নাইয়ের একটু অসুবিধা আছে আমার কাছে কেন জানি লাগতেছে। মানে অসুবিধা বলতে চেন্নাই একটু ফাইসা যাবো আমার কাছে লাগতেছে। চেন্নাই তারা লাস্ট ম্যাচটা যেটা জিতছে, ওইটা তার লাগে অনেকটা মানে অনেকটা বুস্ট হয়ে গেছে। বুস্ট লাস্ট হয়েছে, ম্যাচটা বুস্ট যেটা হয়েছে। মানে হারা ম্যাচে তারা 2 পয়েন্ট পেয়ে গেছে। সেম, তার ওপেনিং ও অজিঙ্ক্য রানারও পারফরমেন্স নাই। তো হেভি একটা টেনশনে পড়ে যাবো চেন্নাই আমার যতটুকু লাগতেছে। আমার কেন জানি লাগছে নিচের থেকে কোনো একটা টিম উঠতে যেতে পারে, মানে মিরাক্কেল হইতে পারে নিচের থেকে কোনো একটা টিম। চেন্নাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা আমার কাছে লাগতেছে। আচ্ছা, কারণ তারা হায়দ্রাবাদের নেক্সট দুইটা ম্যাচ, একটা হইছে গা গুজরাটের লগে আর একটা হইছে গা হুম, পাঞ্জাবের লগে। হুম। তো তো হায়দ্রাবাদের চান্স বেশি আমি বলবো। না না, হায়দ্রাবাদ তো কনফার্ম। হায়দ্রাবাদ মানে টপ ফোরে কনফার্ম। আমি চেন্নাইয়ের কথাটা কইতেছি আর কি, যে চেন্নাইয়ের একটু কষ্ট হইবে আমার কাছে কেন জানি লাগতেছে, চেন্নাই স্লিপ হইতে পারে। এটা আমি বুঝেছি, ঠিক আছে আমরা চেন্নাইয়ের ম্যাচের সময় এটা নিয়ে ডিসকাশন করুম। তবে মানে আমার ওভারঅল একটা এই টাইমে একটা একটা চিন্তা আইছিল, ইয়া কইলাম। তো তবে আজকে যারা তারা ওপেনার্সরা মানে যে হুম, লেভেলের ক্রিকেট খেলছে, আমার মনে হুম, হয় মানে ইন্ডিয়ান প্রতিটা হুম, ব্যাটসম্যান যারা ওয়ার্ল্ড হুম, কাপে এবার আছে, হুম, তারা দেখা দরকার। যত বড় মাপের দে- প্লেয়ারই হোক, যে হুম, প্লেয়ারই হোক, যত লেজেন্ড প্লেয়ারই হোক, তারা অভিষেক শর্মার থেকে অনেক কিছু শেখার দরকার আছে। মানে কেমনে অ্যাটাক করার লাগে। শুধু মানে অভিষেক শর্মা ইয়ং প্লেয়ার এর লাগে না, আমি কমু যেমন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক জাস্ট নতুন আইছে এবছরে, হুম, মানে অকশন টেবিলও হেরে কেউ কিনছিল না। জাস্ট একটা প্লেয়ার ইনজুর্ড এর রিপ্লেসমেন্ট হিসেবে হে আইছে, আসলে হে যে খেলা দেখাইছে সবাই হের মানে অনেকে হের ফ্যান হয়ে থাকে, এটা আমিও। অনেক প্লেয়ার্সরাই কিন্তু এখন প্লেয়ার্সরা না মানে অনেক ফ্যান্স হের খেলা দেখতে মাঠে যাইবো। তো মানে এরকম খেলা টি-20 খেলতেছে দেখেই মানে হের চাহিদারও এত বেশি। তো আমি বলবো অনেক ইন্ডিয়ার যারা বড় 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 প্লেয়ার্সরা আছে না, তারাও দেখা দরকার। অভিষেক শর্মার নাম তো সিলেকশন, টিম সিলেকশন অনেক শোনা যাচ্ছিল, আনা দরকার, এখনো অনেকে কইতাছে কিন্তু যে হেরে স্কোয়াডে থাকা দরকার আসলো। ঠিক আছে, ওখানে ডেবিউ করছে না, যেটা অভিষেক শর্মার যে গুরু কুমু মানে গুরুদেব যুবরাজ সিংহ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে কইছিল, মানে যুবরাজ সিং রে কেউ একটা কোশ্চেন করছিল যে অভিষেক শর্মার কি টি-20 স্কোয়াডে থাকা মানে রাখা দরকার আসলো কিনা। তখন যুবরাজ সিংহ কিন্তু কইছে যে এত তাড়াতাড়ি যুবরাজ সিংহ চায় না যে ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পাক। হ্যাঁ, এই নেক্সট মানে ওয়ার্ল্ড কাপের পরে ইন্ডিয়ান টিমে কয়েকটা ম্যাচ খেলো, তারপরে ঠিক আছে বড় জায়গায় খেলতে পারবো। তো এটা ঠিক আছে, কিন্তু হের থেকেও বড় প্লেয়াররা অনেক কিছু শেখার আছে। টি-20 ক্রিকেট মানে এখন টুকটুক করে কাজ হতো না, এখন ফার্স্ট বল থেকেই মারতে লাগবো। যেমন আজকে কে এল রাহুল, আমি মনে করবো আজকে হে নিজেও লজ্জা পাইছে। না, ইন্ডিয়ান টিম লইয়া যদি আমি কথা কই, ইন্ডিয়ান টিম যত উইক টিম ইন্ডিয়ারে শিখতে লাগবো।
ঠিক আছে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ওই রকম অ্যাটাকিং প্লেয়ার নাই ইন্ডিয়াতে, ঠিক আছে ওই রকম অ্যাটাকিং প্লেয়ার নাই, কিন্তু ইন্ডিয়া আমরা যতই এখন কই যে এই টিমটা লইয়া জিততে পারতো না, ঠিক আছে এই টিমটা লইয়াও জিতার কোয়ালিটি আছে, কিন্তু ওই যে নক আউট ম্যাচে যে কিভাবে একটা প্রেসার লইয়া বা একটা যে ফিনিশিংটা দিব নক আউট ম্যাচে ওইটা হইতাছে না। নয় তুমি হিস্ট্রি তুললে দেখো টি-20 ওয়ার্ল্ড কাপও যেগুলি হারাইছে কিন্তু এত মানে এমন এমন ম্যাচ হারছে যেখানে হারার ইজি না। তো ওই জায়গাতে 2012তে লিগ ম্যাচই হেরে গেছে গা। 21 তো মানে লকডাউনের না সময় যে বিরাট কোহলি যে লাস্ট 21 ক্যাপ্টেনশিপ আসলো, হ্যাঁ 21 লিগ ম্যাচ পাকিস্তান টিমের লগে ফার্স্ট ম্যাচ হারছে, যেখানে গেছে গা তো এখানে তারপরে গেছেই গা। এটাই হারছে, কিন্তু লাস্ট 2022 ইন্ডিয়া সেমিফাইনালেও একতরফাই আসছে তো ওই একতরফা আছে ইংল্যান্ডের একরকম, লগে এটা আমি 10 কইতে উইকেটে। পারছিলাম। না ওই যে ঠিক আছে একতরফা, 172 না 172 না জানি কত হ্যাঁ করছিল যে টার্গেটটা ভালো আছিল, টার্গেট, এটাই কিন্তু কইতাছে ঠিক আছে অন মনে করো তারা টার্গেটটা 0 ভালো উইকেট গেছে আছিল, গা। এটার মধ্যেও কারণ আছে। লাস্ট মোমেন্টে ম্যাচটারে হার্দিক পান্ডিয়া একটা এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলছে সেমিফাইনালে, এক্সট্রাঅর্ডিনারি খেললে খেলছে। মানে 168 এর মতো স্কোর করছিল। হুম 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 হুম। কিন্তু ওই স্টার্টিং এ মানে প্রসেনজিৎ ওইটাই যে কইতাছে জায়গায় যে তুমি স্লো খেলে লিগ ম্যাচের গুলি দেখো সেম প্লেয়ার সেম টিম লইয়া সেটা তুমি এমন এমন ম্যাচ খেলবো মানে ধারের কাছে কেউ নাই। তো ওইটাই তবে কইতাছি। প্রসেনজিতের আমি এই কথাটা আমি একটু মানে সাপোর্ট করতাম না, মানে লাস্ট সিজন লাস্ট ওয়ার্ল্ড কাপে 2022 কিন্তু ইন্ডিয়া এক দাপটে খেলতে পারছে না, টি-20 ওয়ার্ল্ড কাপের কথা কইতাছি। ফার্স্ট ম্যাচ পাকিস্তানের লগে, মানে এটা তো বিরাট কোহলি যে একটা ইনিংস খেলছে এটা, মানে এরকম ইনিংস জানি না আবার কবে দেখুন। তো এটা হেয়ার একটা মানে আউট অফ দা ওয়ার্ল্ড একটা পারফরমেন্স দিয়া দিছে, ইন্ডিয়ান ম্যাচটা জিতে গেছে। তারপরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে ম্যাচটা খেলছে, ম্যাচটা কিন্তু ইন্ডিয়া গেছিল। হাইরা যেত আরামসে। হ্যাঁ এটা ওই কেএল রাহুলের একটা থ্রো প্লাস বৃষ্টির লিগা বাংলাদেশের স্কোরটা কম বলে, মানে স্কোরটা একটু ছোট হয়ে গেছিল আর কি, আর রান আউটটা নাহলে বাংলাদেশের সাথেও চাপে ফিরে গেছিল ওরা। তারপরে যে যে এটাই আসলো বা কে এল রাহুলের রান আউটটা, হ্যাঁ একটু হ্যাঁ তারপরে বাকি যে একদিনের ম্যাচ খেলছে শুরু টিমের সাথে, এবং তার সাথে আমার মনে নাই, সম্ভবত নেদারল্যান্ডস না জিম্বাবু, জিম্বাবু। তারার সাথেও কিন্তু স্লো খেলছিল। সূর্য কুমার যাদব লাস্ট মিনিটে এসে ভালো ফিনিশ হুম করে রানটা নিয়ে গেছে। তো মানে এখন দেখলে বোঝা যাবে যে ইন্ডিয়া সেমিফাইনালে গেছে, মানে ভালো একটা পজিশন হুম। আছে, কিন্তু মানে ওই লেভেলের ক্রিকেট খেলতে পারছে না। খেলছে না। যেমন তবে এবার পাকিস্তান হাইরা যাবুকা কইছিল বাদ হয়ে যাবুকা, তারা কিন্তু ফাইনালে গেছে, ফাইনাল ফাইনাল খেলছে, পরে গেছে অনেক টিম সাপোর্ট টাপোর্ট পাইছিল, তারপরে গেছে। আরেকটা তো যাই হোক, আন্ডার এস্টিমেট টিম হচ্ছে পাকিস্তান। তুমি পাকিস্তানের যতই খারাপ টিম কও, হ্যাঁ তারা পাকিস্তান এমন একটা টিম, তারা তুমি ওই ওয়ান, ঠিক আছে গো। মানে এমন একটা টিম প্রত্যেকটা আইসিসি ট্রফিতে ভালো ভালো পজিশনে যায়, সেটা তারা হারছে, যদিও ট্রফি জিতছে না ঠিক আছে, হারছে ভালো ভালো জায়গা, যেখানে 2017তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সুযোগ পাইতেছে না, মানে 9 নম্বরে গেছে গা। এখানে জিম্বাবু সফরটা ক্যান্সেল হ্যাঁ করে সেটা তারা আর একটা 8 নম্বরে কেমনে জানি আছে সেই জায়গাতে তারা ট্রফি লইয়া গেছে গা। তো মানে ওই ট্রফি নিয়ে সময় মানে ওই টুর্নামেন্টেও তারা সেম হেলে যায় না কিন্তু, মানে যে জায়গায় ফেভারিট আসলো ইংল্যান্ডের হারায় ফাইনালে গেছে। ফাইনালে গেছে, ওইটাই কইতাছে। তো পাকিস্তান কিন্তু এমন, তুমি টি-20 ওয়ার্ল্ড কাপ লও, ওডিআই ওয়ার্ল্ড কাপ লও, ঠিক আছে ওডিআই ওয়ার্ল্ড কাপের আমি লাস্টের 2-3টা সিজন আমি হয়তো মনে নাই, তুমি 2011 পর্যন্ত যদি আমি হিস্ট্রি দেখি, আগে তুমি দেখো প্রত্যেকটা সিজনে সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনাল এইভাবে যাইতেই আছে তারা। তো ওই টিমে হয়তো স্ট্রং প্লেয়ার নাই, বা আমরা ট্রোল করি অনেক সময় এই কি প্লেয়ার আছে, কিন্তু পাকিস্তান টিমটা কিন্তু অনেক স্ট্রং টিম, অনেক স্ট্রং, ভালো ভালো প্লেয়ার আছে, শুধু ম্যাচে। তবে আমি আরেকটা কথা বলতে চাই, এবার টি-20 ওয়ার্ল্ড কাপে আমার আমি স্পেশালি দেব রোহিত শর্মার পারফরমেন্স। কারণ মানে ওপেনিং এ যদি ঠিকভাবে পারফরমেন্স না দিতে পারে, তুইলে মিডল অর্ডারে তুমি মানে টোটালি ডিপেন্ডেবল থাকা ইম্পসিবল হয়ে যাবে। যে ইনিংসটা 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা খেলছে, এই ইনিংসটা যাতে এরকম ইনিংস যাতে টি-20 ওয়ার্ল্ড কাপে একটা স্টার্ট দেওয়া যায়। একটা ম্যাচে যদি মানে আমি আজকে 2টা মিনিট আমি শুধু এটার উপরে ডিসকাশন করতেছি, কারণ রোহিত শর্মা আমি আমি যতটুকু বুঝি, যদি টি-20 হোক ওডিআই হোক টেস্ট ম্যাচ হোক, ওপেনিং যদি ঠিকভাবে ভালো পারফরমেন্স না করতে পারে, ইম্পসিবল হয়ে যাবে গা। মানে অন্য টিমের মানে মিডল অর্ডারের লিগা ওই অ্যাটাকিং খেলাটা যদি আমরা যদি একটা মিম কিছুদিন আগে ভাইরাল হয়েছে, বিরাট কোহলি ওপেনার না কইও
মানে মিডল অর্ডারের ব্যাটসম্যানকে ওপেনিং এ খেলতে হইতাছে। কারণ তুমি মোস্ট অফ দ্য ট্র্যাক যদি টি-20 ওয়ার্ল্ড কাপ দেখা দাও বা ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখো, মানে অলমোস্ট 10 ওভারের, ওডিআই ওয়ার্ল্ড কাপে 10 ওভারের ভিতরে ব্যাটিং হইতেছে। আর টি-20তে 3-4 ওভারের ভিতরে ব্যাটসম্যান মানে ব্যাট করতে আয়া পড়তেছে। তো ওই জায়গাতে যদি ওপেনাররা যদি দায়িত্বশীল নিয়ে ব্যাটিং না করে, আমি মনে করি না একটা টিম তাহলে ভালো একটা স্কোর ইয়ে দেখাইতেছে টার্গেট টার্গেট অ্যাচিভ করতে পারবে, যে 182 যে টার্গেটটা অপোজিশনের লিগা ইয়ে দেখাইতেছে কত কঠিন হয়ে দাঁড়াইবো। সবসময় তো বলাররা ভালো বল করতে পারতো না, বা এক্সট্রাঅর্ডিনারি বল করতে পারতো না, কিছু কিছু মানে সময় বুঝে কম না মানে একটু বলারেরও একটা নন এক্সট্রা বেশি বুস্ট আপ দেওয়া বেশি দরকার, প্র্যাকটিস যদি আবার 20 রান 30 রান বেশি করে। তো এটাই আমি চাই, স্পেশালি রোহিত শর্মার এটা থেকে, এটা কারণ রোহিত শর্মা টি এটা কি টোয়েন্টি যাইবনি এত ওয়ার্ল্ড কাপে, ডিফারেন্স স্পেশালি টি-20 ওয়ার্ল্ড কাপে একদম পারফরমেন্স নাই লাস্ট তিন এত চারটা সিজন, ডিফারেন্স মানে যতটি খেলছে। তো আশা রাখি মানে এবার একটু আগে দেখছি ভালো মানে খেলবো। ওয়ান তো ফোর্টি এখন নাইন আমরা আহ এই ম্যাচের ডিসকাশনটা, মানে এলএসজি ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ, আহ পাঞ্জাব কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো কি মনে হয় কালকে, মানে পাঞ্জাব আর বেঙ্গালুরুর ভিতর কি হইতে পারে? কারণ বেঙ্গালুরু যদি ম্যাথামেটিক্যালি দেখতে গেলে বেঙ্গালুরুর একটা চান্স আছে, যদি চেন্নাইয়ের মতো কোনো দুটো একটা টিম টিমেরই যদি চান্স ক্লিক আছে। হয়ে থাকে। ব্যাঙ্গালোর না স্পেশালি পাঞ্জাবেরও বেঙ্গালুর আর পাঞ্জাবেরও পাঞ্জাব দুজনেরই চান্স আছে। দুজনের চান্স আছে আজ এখন আজ এখনো তারা প্লে আজকে অফে যাওয়া না জাস্ট এখনো তারা প্লে অফে যাওয়ার 100% চান্স আছে তুমি 0% কইতে পারতেছো তারা বাড়িতে এখনো তাদের যাওয়ার সুযোগ ওই আছে তো বললাম না, মিরাক্কেল হইতে পারবো, ট্রফি মিরাক্কেল হইতে হইব। এখনো ট্রফি জেতার সুযোগ আছে আজকে বেঙ্গালোরের কাছে তুমি কি কও এই সালা কাপ নাম দেয় এখনো ট্রোল করবে মানে এখনো কভার সুযোগ আছে হবে না, ফ্যানদের হবে কাছে না, হবে না, আজকে হবে না। মুম্বাই ইন্ডিয়ান্স এর পয়েন্টস টেবিলের সাথে আয় পড়ছে, মানে এলিমিনেট আজকে। এলিমিনেট। তো ফার্স্ট টিম এলিমিনেট হয়ে গেছে। আর ঠিক আছে, আরসিবি, পাঞ্জাব কিংস, তারা দুটো টিমেরই কোনো চান্স আছে। তারা দুইটা টিমই 11টা ম্যাচে 8 পয়েন্টস নিয়ে আছে। তো আর 3টা ম্যাচে যদি তারা জিতে, দুইটা টিম, কালকে তো যে টিম হারবে ওই টিম মানে বাদ, আর যে টিম জিতবো ওই টিমের চান্স থাকবো আর কি। যে যদি নেক্সট 3টা ম্যাচ তারা জিততে পারে, 14 পয়েন্ট নিয়ে আসে, এটা মানে একটা চান্স থাকতে পারে। তবে কালকের ম্যাচটা আবার আহ, পাঞ্জাবের স্টেডিয়ামে, পাঞ্জাবের হোম গ্রাউন্ডে। ম্যাচটা না, মানে তারা যতগুলা ম্যাচ হারছে সব ক্লোজ ম্যাচ, সব লাস্ট ওভারে গিয়ে হারছে। তবে তখন তো তারা মানে কেউ তারা কাউন্ট করতেছিল না লাস্ট ম্যাচটা। পাঞ্জাব কি কালকে, মানে পাঞ্জাব যে স্পেশালি নাথান এলিসকে কেড়ে খেলায় না, মানে তারা বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু এত স্ট্রং না। তবু তারা নাথান এলিসের মতো বোলারের কে লিগা, মানে যে গতবার আমরা আরো অনেকটি ভিডিওতে আমরা তার এই বলারটা নিয়ে ডিসকাশন করে এসেছি, মানে তারা কে লিগা খেলে না, কি নতুন এলিস কি ইনজুর্ড নাকি, মানে কোন কি প্রবলেম? রাবাডা মানে ভালো বল করতেছে না, আবার সেই খারাপও খেলতেছে না। তো একটা ফরেন প্লেয়ারই খেলাতে পারবো। হুম। তারা যদি ইদানিং স্কোয়াড মানে প্লেইং রেপুটেশন যে আছে রাবাডার, ওইটার সাথেই তারা যাইতেছে। তো যদি আমি প্রথম যখন আমরা টিম অ্যানালাইসিস করছিলাম তখনই আমি তখনই করছেন, আর এখনই জানি না করবো কিনা। তো এটা এটাই মানে মানে আরো আগে করা দরকার আসলে। আরো আগে আমরা তো অনেকটি ভিডিওতে এরকম ডিসকাশন করে নিয়েছি নাথান এলিসের নিয়ে। হুম। তো কি করে তারা, মানে বুঝতাম পারি না, কারণ তারা রাইলে রুসো কিন্তু একটা ম্যাচই পারফরমেন্স করছে। তো ব্যাটিং এ তারা ব্যাটিং অপশন নাই, পাশাপাশি কালকে কি, মানে শিখর ধাওয়ানের নিউজটা কিটা তোমার কাছে কোনো ওইটা কোনো আপডেট আছে? কনফার্ম এখনো কিছু আসে না, মানে ফিট বা আনফিট, মানে অ্যাভেলেবেল কিনা, এটা এখনো পর্যন্ত কোনো আপডেট নাই। তো তারা যে এখন যে একটা সেট আপ হয়ে আছে, হুম। তারা প্লেইং 11-এ খারাপ হুম। না, ভালোই। আর হুম। স্যাম কারানো ভালো ক্যাপ্টেন্সি কম করতেছে। হুম। ম্যাচ ঠিক আছে হারতেছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু ডিসিশন নিচ্ছে খুব ব্রেভ। যেমন চেন্নাইয়ের সাথে লাস্ট ম্যাচটা তো হারছে, এর আগের ম্যাচটা কিন্তু তারা চেন্নাইয়ের সাথে খেলা ছিল। ওই ম্যাচটাতে 19 নম্বর ওভারে বল দিছে রাহুল চাহারে, যে হুম। জায়গায় চেন্নাই হয়তো বা একটা ভালো স্কোর করতে পারতো, ও রাহুল চাহার 19 নম্বর ওভার জাস্ট 3 রান দিছে। হুম। হুম। তো আর তারা 3টা বোলার, স্যাম কারান, হর্ষদীপ সিং আর হর্ষল প্যাটেল, মানে ভালো বলই করতেছে। আমি বলবো তবে পাঞ্জাবের ফার্স্ট কয়েকটা ম্যাচে ভালো বল করতে পারছে না,
কিন্তু লাস্ট একটা ম্যাচে তারা ভালো বল করতেছে। আমার কাছে লাগছে আর কি। তো বলারে আমি দোষ দিতাম না, কারণ আরশদীপ সিং এমন না যে হ্যাঁ মানে খুব খারাপ খেলছে, হ্যাঁ আপ ডাউন হ্যাঁ, মানে ফার্স্ট হাফের কথা বলছি, ফার্স্ট হাফে ফার্স্ট এভারেজ। হাফে ফার্স্ট ফার্স্ট হাফেও এমন না যে খুব খারাপ বল করছে, কিন্তু উইকেট পাইছে, রানও দিছে। আবার তারা শেখর ধাওয়ানরা দেখছি হেরে দিয়ে পুরা মানে 4 ওভারও করেছে না, কোনো ম্যাচে 2 ওভার জাস্ট দিছে। যে জায়গায় ওভার আসলেও শার্টুল প্যাটেলকে বলছে, মানে আমি যদি দেখো, আপনারা যদি দেখো স্কোর কার্ডটি আগের ম্যাচে, হেরে দিয়ে পুরা ওভার করেছে না, ডেথ ওভারও বল রেখা দিছে। তো হুম হুম আর্শদীপের দোষ নাই, কিন্তু আমি যদি তারা যদি কোনো একটা প্লেয়ারের যদি কালপ্রিট যদি বাইর করতে লাগে, তাহলে এটা আমি কোনো জিতেশ জিতেশ শর্মা। শর্মা। হের জিতেশ কাছে যে শর্মা। চান্স আছিল 2-3টা ম্যাচ হ্যাঁ জিতাইতে পারতো। যে জায়গায় যে ম্যাচটা জিতে মানে হার্দিক পান্ডিয়া এমআই ভুয়া যেটা পারছে হুম না, এটা সেম এবার হুম জিতেশ শর্মা পারছে না। জিতেশ শর্মার একটা ভালো রেপুটেশন আইছিল হয়েছিল, যদি হ্যাঁ ভাইস ক্যাপ্টেন বানাইছিল, টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেও একটা ভালো দাবিদার আসছিল। কিন্তু হ্যাঁ যে পারফরমেন্স করছে, মানে কেউ আর হ্যার নাম তোলারই সাহস পাইছে না। হ্যাঁ যে এখন আপাতত তারা স্কোয়াডে যে প্লেইং ইলেভেনে খেলতেছে, এটি তার লাক এটি ভালো। লাকি, লাক বালা, হের লাক বালা। তবে তো পাঞ্জাবের তো ঠিক আছে, কিন্তু এবার আরসিবির নিয়ে কি মনে হয়? আরসিবির কম্বিনেশন তো একটা ঠিকভাবে পায়া নিছে, কিন্তু তারা একদম মিরাক্কেল হইলেই প্লেইং ইলেভেনে যেতে পারবো, আরে সরি টপ 4-এ যেতে পারবো। এটা আমরা অনেক আগে থেকে কিন্তু বুঝতেছি, তারা বোলিং ভালো না, তারা ব্যাটিংটারে ভালো করে করণ দরকার। ক্যামেরন গ্রিন, ফাফ দু প্লেসিস, উইল জ্যাক, আর একটা যে আছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল তো ম্যাক্সওয়েলই মানে 4টা ব্যাটসম্যান যাতে খেলা যাক, কেউ না কেউ তো ক্লিক করবো। তো লাস্ট পর্যন্ত এটাই দেখা গেছে, তারা 4টার সাথে যাইতেছে, কেউ না কেউ খেলতেছে, ম্যাচ বাইর করে নিতেছে। আর কিন্তু চান্স মানে আছে, কালকে আজ যে জিতবো আর একটু সার্ভাইভ করবো, আমি জাস্ট এটাই বলবো। কিতা প্রসেনজিৎ দা, তোমার কি মনে হয় কালকে মানে কে জিততে পারে? আমি কমু বেঙ্গালোর জিতুক, হাই স্কোরিং লইয়া জিতুক, হায়দ্রাবাদ 14 পয়েন্টে থাকুক বা কেউ একজন 14 পয়েন্টে থাকুক, বেঙ্গালোর 14 পয়েন্ট প্লাস লইয়া হাই স্কোরিং লইয়া সেরা রান রেটে যায়, সেরা এই সালা কাপ নামতে যাতে হয়ে যাক, আর ভালো লাগতেছে না। বিরাট কোহলির থেকে কত বলে কত রান আশা করো? বিরাট কোহলি তো 30 বলে 150 করতাম চাই আমি। 30 বল খেলুক, 150 রান করুক। এসব ট্রেভিস হেড, গিল, ডেভিলিয়ার সব রেকর্ড ভাঙ্গা দুক, যাতে এবারের পুরা রেকর্ড টেকর্ড সব তুরমার চুরমার হয়ে যাইয়া একদম সব এই সালা কাপ নামতে, কাপ লইয়া সেটা যাতে রেডি থাকুক। বিরাট এই বেঙ্গালোর, রয়্যাল চ্যালেঞ্জার নট বেঙ্গালোর, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, বেঙ্গালুরু। লুরু। লুরু, বেঙ্গালুরু। লুরু, লুরু। লুরু। তারা এখন তারা তবে এখন মিরাক্কেল হইলে জিততে পারবো, এছাড়া ইম্পসিবল জিতা। তারা এখন যদি নর্মাল 150-200 করে সেরাও যদি তিনোটা ম্যাচে তিনোটাও যদি জিতে, এরপরও হুম। তারা কোয়ালিফাই করতে পারতো না। কি লেগে কইতাছি, যে কোনো একটা টিম 8টা জিতেন হয়ে যাবো গা, মানে 8টা কইতাছি, হ্যাঁ 8টা জিতেন হয়ে যাবো গা, একটা হয়তো 7টা। সেখানে যদি হায়দ্রাবাদ থাকে, তাহলে নেট রান রেটে হায়দ্রাবাদের আগে যাইতে পারতো না বেঙ্গালোর। আরে না, এটাই তো, হায়দ্রাবাদের তো মানে ম্যাচ আছে, তারা যদি হায়দ্রাবাদের তো ম্যাচ আছে। মানে তারা যদি দুইটা মানে যে টিম, আর পাঞ্জাব হোক আরসিবি হোক, যে টিম ম্যাচ যদি তিনোটা যদি জিতে, তাহলে হুম। লাস্টে এমন একটা পজিশন আইবো যে আরসিবি যদি চেস করে, তাহলে তারা অপোজিশনে যে টার্গেটটা দিব, যদি 200 টার্গেট দেয়, 2 ওভারে তাহলে এটা 250 আরসিবির লাগবো। এরকমই করতে লাগবো। তো এটা তো পনেরো সম্ভব ওভারে না। 15 ওভারে চেস মানে করতে পারবি। হ্যাঁ, তো এরকম এইটাই যদি কইতাছি। আরসিবি যদি ওই জাস্ট এখন এনজয় করবো, এটাই তার টার্গেট। ওই পাঞ্জাব এনজয় করতেছিল, একটা সময় অবশ্যই যে পাঞ্জাবের একটা চান্স আছে, 11 তারার কারণেও গেছে, 170 চেস করতে পারছে না। ঠিক আছে, তো দেখা যাক কালকে কি হয়। মানে আমি, কইলাম তুমি না তো আমি কই দিছো বেঙ্গালুরু আমি যেতে। তো কইলাম ওই ঠিক যে আছে, ঠিক আছে, ঠিক 30 বলে আছে। 30 বলে 150 করে অল রেকর্ড ভাঙ্গে সেরা বেঙ্গালোর যাতে এবার এই সালা কাপ নাম দেয়, কাপটার ভাই লাগে। ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।